তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু যেটা শিক্ষা বলি আমরা প্রতিনিয়ত, যেটা বলি শিক্ষা, ঠকলে আমরা শিখি। তখনই আমরা বুঝতে পাই আমাদের কাছের লোককে, দূরের লোককে, যে শত্রু কি আপনকে। তো যাই হোক, আমি সেই বিষয়ে তোমাদের কাছে একটা ছোট্ট একটা আমার রিকোয়েস্ট আছে, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, সমস্ত ভিডিওটা পুরোটাই দেখো। আমার এটা অনুরোধ রইল, আমার সমস্ত পরিবারের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই আমার এটা বলা। তো যাই হোক, আমি কিন্তু আজকের এই ভিডিওটা করতে চাইনি, আর এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার একদমই ছিল না। তবুও কিছু সিচুয়েশন বাধ্যতামূলক আমাকে আজকের এই ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, তোমরা যারা প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব থেকে কর্মখালি রেখে জবের জন্য তোমরা সার্চ করে থাকো, একটা ভালো চাকরির জন্য তোমরা সার্চ করে থাকো, কেন দ্রব্যমূল্যের বাজার যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু পরিবারের একজনের কিন্তু ইনকাম করা সম্ভব নয়। সবাই মিলে যদি পরিবারে যদি 2-3জন ইনকাম করে, তাহলে সেই পরিবারটা সুস্থ সুন্দরভাবে কিন্তু পরিবারের সব কিছু মেনটেন করতে পারে, একা দ্বারা কিন্তু সম্ভব হয় না। তো আমিও কি করেছি, এইভাবে একটা হচ্ছে কি, আমার ফেসবুকে একটা আপডেট এসেছিল। তো আমি ফেসবুক দেখছিলাম যে একটা মানে বিজ্ঞাপন দিয়েছে ফেসবুক থেকে, যে জবের জন্য ভালো চাকরি, ভালো স্যালারি। তো কি বলতো বন্ধুরা, আমারও কিন্তু একটা ভালো জব দরকার ছিল। আমি তো হাউসওয়াইফ, বাড়িতে বসে আছি। তো বাড়িতে বসে থাকতে না, একটু কখনো গিয়ে মনে হয় যে না, আমিও যদি একটু কাজ করি তাহলে আরও ভালো করে সংসারটা চলবে। আর সবার চাহিদা কিন্তু সমান হয় না, আর সেই চাহিদাও কিন্তু সবাই পূরণ করতে পারে না। যার যার এক একটা মনে দৃষ্টিভঙ্গি আছে, চাহিদাও আছে তেমনি। তো যাই হোক বন্ধুরা, তো সেভাবে আমি আমার কাছে একটা ছোট্ট একটা বিজ্ঞাপন আসে, তো জবের জন্য আমি সেখানে হচ্ছে কি ক্লিক করি, এবং ডেসক্রিপশানে একটা নাম্বার ছিল, সেই নাম্বারটায় আমি ফোন করি। সেটা করি হচ্ছে কি রাত, তখন 9টা বাজে। একজন ম্যাম ধরেছিলেন। আমার একটা জবের যেহেতু দরকার ছিল, সেহেতু আমি হচ্ছে কি আপ্রাণ চেষ্টা করছিলাম যে আমার এই জবটা হোক। জবের কিন্তু অনেকটা দিকগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি আমি জানার পরে দেখলাম যে ভালো, কিন্তু তার আগে তো আর সব কিছু তো ডিটেলসে ওর মধ্যে দেবে না, আর ডিটেলসে দেওয়া সম্ভব না। তো তবুও যাই হোক, আমি জবটা আমি অ্যাকসেপ্ট করে আমি ওনাকে, ম্যামকে ফোন করেছি। একটা নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন করেছি। তো কি করেছে, ম্যাম ধরেছেন। ওটা যে ম্যাম কিংবা স্যার ধরবেন এটা জানি না, কিন্তু একটা মহিলা ধরেছিলেন। তো আমি ফোনটা করার পর মহিলাটা যখন আমার ফোনটা তুলেছেন, তো আমি জবের বিষয়ে একটু জিজ্ঞেস করলাম। তো উনি ডিটেলসে আমাকে অনেক কথাই বলেছিলেন যে হ্যাঁ, এরকম এরকম ফ্যাসিলিটি আছে, এরকম এরকম, মানে সমস্ত কিছুই আমাকে বলেছিলেন। তো আমার জবটার প্রতি খুব একটু আকৃষ্ট হয়ে আমি তো ওনাকে বললাম যে তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমি কি অনলাইনে অ্যাপ্লাই করতে পারি? তো উনি বললেন না, অনলাইনে নয়, অনলাইন আমাদের আপাতত বন্ধ আছে, অনলাইনে আমার কোনো কিছু হচ্ছে না, তুমি কালকের চলে এসো। তো আমি বললাম কালকে তো ম্যাম আমার দ্বারা সম্ভব নয়, আমি মানে ওনার অফিসে আমাকে কালকেরই ডেকেছেন, মানে আমি 13 তারিখে যে ফোন করেছিলাম, উনি আমাকে 14 তারিখে যেতে বলেছিলেন। তো আমি বললাম ম্যাম আমার তো যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে, আমি যাব না, আমি আরও 2-3 দিন পরেই যাব। তো উনি আমার কি করলেন, আমি কথাবার্তা বলে ফোনটা রেখে দিয়েছি, সেই দিন তো চলে গেল। 14 তারিখে ঠিক 10টার দিকে উনি ওই নাম্বারে আমার ফোনে ফোন আসে। উনি ফোন করলেন, ফোন করে বললেন যে জবটা আছে তো অ্যাভেলেবেল কিন্তু আমাদের নেই, ভ্যাকেন্সি অনেকটাই কম, আপনি যদি আসেন তো আজকেরই আপনাকে আসতে হবে। তো আমি ভাবলাম এটা বোধহয় ঠিকই কথা, বোধহয় অ্যাভেলেবেল নেই, সেহেতু হচ্ছে সিট অনেকটাই কম, বোধহয় যাবো কি যাবো না দোটানায় করেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডকে আমি একবার জিজ্ঞেস করিনি যাবো কি যাবো না সেভাবে।
তো মানে তার আগের দিন রাতেবেলা কথা হয়েছিল, সেই এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল হাজব্যান্ডের সাথে, কিন্তু যাবো কি যাবো না এটা আমি ওনার সাথে কোনো ডিটেলসে কোনো কিছু বলিনি, যে জিজ্ঞেস করিনি হাজব্যান্ড থেকে হ্যাঁ আমি যাবো কিংবা আমি যাচ্ছি, আমি 10টায় যেতে পারি কি 12টায় যেতে পারি, এরকম কোনো কিছু হাজব্যান্ডের সাথে আমার কোনো মানে সেভাবে কথা হয়নি। তো ও সকালবেলা উঠে চলে গেল, আর 10টার সময় ওনারা ওখান থেকে আমাকে ফোন করেছেন। তো আমি কি করলাম, যখন আমাকে ফোন করা হয়েছে তো আমি কি করলাম, বললাম ঠিক আছে ম্যাম, তাহলে আমি হচ্ছে কি আমার পৌঁছাতে পৌঁছাতে 2টো বাজে। তো উনি বাবা মানে যেভাবে আমাকে ইয়ে করলেন, ব্রেনটা ওয়াশ করলেন, তো আমিও রাজি হয়ে গেছি। আমিও কী করলাম, বেরিয়েছি, তখন 11:30 বাজে, পৌঁছাতে ওখানে পৌঁছিয়েছি তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, 4:30 মতো বেজে গেছিলো। তো যাই হোক, তো রাস্তায় উনি আমায় বারবারই কন্ট্যাক্ট করা, বারবারই ফোন করছে, বারবার। আমি রাস্তায় কিছুটা গিয়ে, আর সেদিনও বৃষ্টি পড়ছিলো, সে কারণে হচ্ছে কি রাস্তাটা একটু মানে স্লিপ হয়ে গেছিলো, তো অনেকটা জ্যাম মানে জার্নি হয়েছে, আর খুব জ্যাম হয়েছিল, ভিড় ছিল গাড়ি। তো রাস্তা সেভাবে অনেকটা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গেছিলাম, তো সে দেরি হয়েছে, তো গেলাম। তো আমি কিছুটা যেতে যেতেই, যে দেখো চাকরিটা দরকার তো আমার, তো সেহেতু হচ্ছে কি আমি ওনাদেরকে বারবার কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নেব কোথায় যেতে হবে, কতটা যাব। তো তার আগের দিনকার একটু সামান্য কথা হয়েছিল, কিন্তু সেভাবে ডিটেলসে হয়নি, যে মানে রাস্তা রোড নিয়ে। তো তখন আমি কি করলাম, আমি যাচ্ছি, ওনারা বারবারই ওখান থেকে ফোন করছে, ওই ম্যামটাই ফোন করলেন, বারবার ফোন করছে, মানে কিছুটা আসছি, ধরো 20 মিনিট 15 মিনিট পর পর আমাকে ফোন করছে যে আপনি কোথায় আছেন, কোন জায়গাটায় আছেন। তো আমি না কি করলাম, গেলাম। যাওয়ার পর উনি যেখানে যেতে বলেছিলেন, ধর্মতলা থেকে হচ্ছে ওনার অ্যাড্রেস দিয়েছিলেন সেখানে যেতে। তো আমি ধর্মতলা মেহের রোডে নেমেছি। মেহের রোডে নামার পর আমি একজন বয়স্ক লোক ছিলেন, ভদ্রলোক, ওনাকে জিজ্ঞেস করলাম যে ওয়েলিংটন জায়গাটা কোথায়, আমাকে একটু বলে দিতে পারবেন? তো উনি বললেন হ্যাঁ আমি জানি, তো আপনি সামনের দিকে চলে যান, সামনের দিকে হয়ে ক্রস হয়ে আপনি চলে যেতে পারবেন। তো ওখানে অনেকগুলো গাড়ি আছে, আপনি সেখান থেকে কোনো একটা গাড়ি ধরে আপনি চলে যেতে পারবেন। আর যদি বা আপনার জানা নেই, তো কাউকে হেল্পারকে জিজ্ঞেস করলেও আপনাকে সেই জায়গাটা বলে দেবে। তো আমি গাড়িতে উঠে চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে উনি আমাকে কি বলেছেন যে ওয়েলিংটনে লোটাস সিনেমা হলের সাইডে যেতে। তো আমি সেই লোটাস সিনেমার সাইড দিয়েই আমি লোকে জিজ্ঞেস করে গেলাম। যাওয়ার পর পুরো কাছাকাছি চলে এসেছি। তো ওনাকে যখন আমি কন্ট্যাক্ট করি ওনার সাথে, তো বললাম যে আমি তো লোটাস সিনেমার হলের পাশে চলে এসেছি। উনি আমাকে কি বললেন, আপনি যখন ওখানে চলে এসেছেন আপনি একটা কাজ করুন, মানে আপনি ইয়েতে চলে আসুন, ভরুকা ব্লাড ব্যাঙ্কে চলে আসুন। তো আমিও সেভাবে যে অ্যাড্রেসে দিয়েছে ভরুকা ব্লাড ব্যাঙ্কে চলে গেলাম। তো গিয়ে দেখছি ওখানে একটা ম্যাম বসে আছে। তো ওনার সাথে তো কথা বলার চেষ্টা করছিলাম, উনি একটু ব্যস্ত ছিলেন, সেহেতু আমি আর কথা বলিনি, আমি বেরিয়ে এসেছি। আমি জানি যে উনি একটু ব্যস্ত, যদি মানে হাতের কাজটা শেষ হয় তাহলে আমি যাব। তো যাই হোক, ওনার সাথে কথা সেভাবে আমার হয়নি। তো আমি ভরুকা ব্লাড ব্যাঙ্কের মধ্যেই বসেছিলাম। তো ওনারা আবার আমাকে ফোন করেছেন। এবার কিন্তু ম্যাম ফোন করেনি, স্যার ফোন করেছেন, একজন ভদ্রলোক ফোন করেছেন। ফোন করে বলছেন আপনি কোথায়? আমি বললাম আমি তো ভরুকা ব্লাড ব্যাঙ্কের সামনেই পুরোই আছি। তো উনি বলছেন যে কে কে এসছে আপনার সাথে? আমি বললাম আমার সাথে তো এসছে, আমার হাজব্যান্ড এসছে, তার সাথে আরও 2টো বন্ধু আছে। কিন্তু অথচ দেখো বন্ধুরা, আমার সাথে কিন্তু কেউ ছিল না, না আমার হাজব্যান্ড ছিল, না আমার সাথে ওর কোনো বন্ধু বান্ধব কেউ ছিল। আমার কেউ ছিল না, ওরও কেউ ছিল না, মানে হাজব্যান্ডের বন্ধু বান্ধব কেউ ছিল না। আমি কিন্তু এটা সম্পূর্ণ ওনাদেরকে মিথ্যা কথা বলেছি। আর যেহেতু আমি একা গেছি সেই জায়গাটায়, এতটা রাস্তা রোড, তো ভয়ে আমি বলেছিলাম, যেহেতু হচ্ছে কি বলতো, কেউ যদি একজন গার্ডম্যান হিসেবে কেউ যদি থাকে, তাহলে অন্য কেউ কিন্তু আক্রমণ করতে একটু অন্তত মানে ভীত হবে, ভয় পাবে। তো সেহেতু আমি সেই কারণে আমি নিজের সেফটির জন্য আমি বলেছিলাম। তো উনি বলছেন আপনি কি কালারের ড্রেস পরেছেন? তো আমি বললাম কালার ড্রেস হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড ছিল। তো উনি বলছে ঠিক আছে, আপনি ঠিক ভরুকা ব্লাড ব্যাঙ্কের সামনে এসে দাঁড়ান, আমি যাচ্ছি। তো ওখান থেকে কি করলো, উনি আমাকে অফিস থেকে বেরিয়ে আমাকে নিচে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম রোডে, তো আমাকে ওখানে এসে আমাকে বললো আপনি না? যে হ্যাঁ। তো গেলাম, বললেন চলুন। তো আমাকে বললেন আপনার সাথে যারা আসছে তাদেরকে ডেকে নিন।
তা আমি বললাম ওরা এসছে, ওরা একটু দোকানে খাচ্ছে, তো ওদের খিদে পেয়েছে, তো সেই অনুযায়ী কিছু হবে না, আমি একাই যেতে পারবো। অথচ আমার সাথে তো কেউ নেই, আমি তো ভয়েই এইগুলো বলছি যে আমার সাথে কেউ আছে, অথচ তো আমার সাথে কেউ নেই। তো আমি কী করলাম, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ওখানে লিফটে উঠবে, এটা হচ্ছে 3 তলাতে উঠবে, অফিসটা 3 তলাতে। তো লিফট দিয়ে উঠবে, লিফটটা ক্রসিংয়ে না আমি লিফটটা দেখিনি, প্রথমে দিকে দেখিনি, মানে প্রথমে দেখিনি, কিন্তু দ্বিতীয়বার আমার চোখ পড়েছিল। তো উনি ওখানে গিয়ে একদম দাঁড়িয়ে আছেন নিচে। আমি বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে আলেন কেন? বললো লিফটের উপরে 3 তলায় যেতে হবে, সে কারণে। তো আমি বললাম তাহলে আমি লিফটে যেতে পারবো না, আপনি একটা কাজ করুন না, সিঁড়ি দিয়ে উঠে চলুন। বললো না না, 3 তলাতে কী করে সম্ভব, 3 তলাতে কী করে হেঁটে হেঁটে যাবো? আমি বললাম চলুন না, আমি যাবো না। কেন বলেছি জানো? আমি যেই উনি যেই লিফটের সামনে দাঁড়িয়েছিলেন, সেখানে হচ্ছে কি 4 জন মুসলিম দাঁড়িয়েছিলেন, আর একজন মানুষ তারপরে একটু পরে এলেন, 2 মিনিট পরে এলেন, ওখানে লিফটের জন্য দাঁড়িয়েছিলেন। 2 মিনিট না, 1 মিনিটের মতো হবে, সরি। তো উনি এসছেন, সেহেতু হচ্ছে কি আমরা নিয়ে মোট 6 জনের মতো, 6 থেকে 7 জন, 6 জন এরকম হবে। তো আমি না মুসলিমকে দেখে, দেখো সবাইকে সম্মান করি, সবাইকে ভালোবাসি, ধর্ম কেন, জাতি কেন, সবাই আমরা নিজের মধ্যে, আর সবাই হচ্ছে নিজের, কেউ আলাদা নয়। তবে কি বলতো, তবু একটা ভয়, প্রত্যেকটা মানুষের আছে, যেমন আমারও আছে। তো আমি মুসলিম দেখে আমি উঠিনি, আমি বললাম আমি যাব না, আমি মানে তাহলে আপনি চলে যান লিফটে করে, আমি হচ্ছে কি এমনি হেঁটে চলে যাচ্ছি, আমি 3 তলাতে উঠে যাচ্ছি। তো উনি কী করলেন, বললেন না তাহলে চলুন, আমিও আপনার সাথে হেঁটে যাচ্ছি। গেলেন 3 তলায়, গেছেন কোথায়, একদম ছাদে ওখানে একটা হচ্ছে কি অফিস রুম আছে। তো ওখানে যাওয়ার পর হচ্ছে কি কিছুটা মানে আমার উনি আমাকে বললেন যে আপনি বসুন। তো একা গেছিলাম, ভয়ও লাগছিল, আর অফিসটা ছিল এমন পুরনো বিল্ডিং, মানে কোনো মানে নতুন সিস্টেমের কিছু নেই, সব পুরনো দেখলাম, সব ভাঙচুর বেশিরভাগই, দেখলেই আপনাদের ভয় লাগবে, বন্ধুরা তোমাদের ভয় লাগবে। তো আমি কি করলাম, উনি বললেন যে সোফাতে বস। তো বসেছি, বসার পরে উনি আমার সব ডকুমেন্টস বললেন যে আপনি কী কী এনেছেন। আমি সব যা সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছি সেই সমস্ত ডকুমেন্টস আমি বের করে দিলাম। তো উনি কী করলেন, উনি সেটা হচ্ছে কি মানে দেখেনি, উনি ওটা দেখেনি, বললো ওটা আমাদের দেখার কোনো কাজের মধ্যে পড়ে না, আপনি ম্যাম যখন আপনাকে ডাকবে তখন আপনি ম্যামকেই দেখাবেন, ম্যাম যদি দেখতে চাই ম্যামকে দেখাবেন। তো আমি কী করলাম, ওইভাবেই সোফাতে বসে আছি। তো উনি আমার থেকে নিয়েছেন কি শুধুমাত্র হচ্ছে কি আমার বায়োডাটা, যাওয়ার সময় আমাকে যা যা নিতে বলেছিলেন আমি সব কিছুই নিয়ে গেছিলাম। তো বায়োডাটা জমা নিয়েছে, আর 2 কপি ফটো নিয়েছে, আমার আর কোনো কিছু মার্কশিট কোনো কিছু দেখেনি, আমার যে বাংলায় যাকে বলে প্রগতিপত্র রেজাল্ট, সেইটা দেখেনি উনি। তো কী করলেন, আর পাশে একটা দাদা, সরি দাদা বলা যাবে না, মানে একজন, ওনার অতটা বয়স হয়নি, উনি কী করলেন, আমাকে দেখে আমার সাথে একটুখানি কিছুটা মিষ্টি মিষ্টি ভাষায় একটু কথা বলছিলেন। বলার পর যে জিজ্ঞেস করছিলেন আপনি কি সবই এনেছেন, কত দূর থেকে এসেছেন, এইসব জিজ্ঞেস করছিলেন, বেশ হাসি খুশি মুখ ওনার। সো উনি কী করলেন, মানে অফিসে গিয়ে কি বলেছেন আমি জানি না, ওখানে গিয়ে কী সব বলা বলি করছে, বলে ঠিক 3 মিনিটের মতো আমি বসেছিলাম, 3 থেকে 4 মিনিটের মতো। তো আমাকে বললেন, ওখান থেকে বেরিয়ে এসে আমাকে বললেন যান অফিসে ঢুকে যান, আপনাকে মানে ম্যামরা যা জিজ্ঞেস করবেন আপনি সেগুলো বলবেন, যা যা লাগবে ওনার ম্যামরা দেখবেন, তো যা জিজ্ঞেস করেন সেটা ঠিকঠাকই বলবেন। তো আমি ঠিক আছে। তো যেহেতু দেখো একটা চাকরির বিষয়টা, যেহেতু যদি বা কোনো কোশ্চেন করেন সে তো আনসার তো দিতেই হবে। তো যাই হোক, আমি অফিসে গেলাম, অফিসে গিয়ে দেখি না, আমি অফিসে ঢোকার পর দেখি না আমার পেছন দিক থেকে উনি যে দরজা ছিল, আমার পেছনেই দরজাটা ছিল, তো উনি কি হচ্ছে বাইরে থেকে নক করে দিয়েছে। তো আমি কি হচ্ছে চিৎকার করে উঠেছিল একটুখানি, আমি বললাম উনি কেন দরজাটা বন্ধ করে দিয়েছে, দরজাটা খোলাই থাকুক না, এতক্ষণ তো খোলাই ছিল। তো ম্যাম উঠে একটুখানি মানে রেগে গেছেন, না পার্সোনাল ব্যাপার তো অনেকগুলো কথা থাকতে পারে, তো ওদেরকে জানানোর কি দরকার। আমি বললাম এটা পার্সোনাল কোনো কথা নয়, এটা কাজের সূত্রেই আসে, আমার পার্সোনাল কথা বলতে আমি এখানে আসিনি। তো ওনারা আমার কথাতে একটু হয়তো খারাপ কোথাও একটা ভেবে নিয়েছিলেন। তো যাই হোক, সেখানে আমার কি করেছে, ওনারা বলছেন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, 500 টাকা লাগবে।
500 টাকা লাগবে বললেন যখন, আমি কি করলাম 500 টাকা দিয়েছি। বললো একটা ফর্মের দামই 500 টাকা, তো আপনাকে আমাদের প্রতিনিধি বলে দেয়নি যখন আপনি এসেছিলেন। আমি বললাম 500 টাকার তো কথা বলেনি ম্যাম, উনি বলেছিলেন মাত্র 300 টাকার একটা ফর্ম ফিল আপ করতে, 500 টাকার কথা বলেনি। উনি বলছেন না 500 টাকা দিতে হবে। তো বললো 300 টাকা, উনি বলেছেন ঠিকই কথা, কিন্তু 300 টাকা তো ওটা তো দেবেনি, কিন্তু 200 টাকাটা আমাদের এক্সট্রা চার্জের জন্য 200 টাকা আমরা কাটবো। তো আমি করলাম আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওনারা তো সব কিছু ডিটেলসে বললো, অনেক কিছু মানে যা কিছু মানে ওনারা সাজিয়ে গুছিয়ে বলতে পারে সেভাবে সাজিয়ে গুছিয়ে ওনারা বললো। আর আমি কি করছি, আমি আমি চেষ্টা করছি যে যত যত তাড়াতাড়ি হোক আমি এখান থেকে বেরিয়ে যেতে পারলে আমার একটু ভালো লাগবে। আর অতটা উঁচু মানে 3 তলাতে, আর সেখানে কোনো লোক আমি দেখতে পাইনি। লোক তো দূরের কথা, কারো জুতোই আমি ভালো করে দেখতে পাইনি। তো আমি তো জুতো খুঁজতে যাইনি, তবে মানুষ থাকলে তো জুতো থাকবে, তো সে কারণে আমি কাউকে দেখতে পাইনি। আমি কী করলাম, নেমে এলাম। মানে সব কিছু ডিটেলসে কথাবার্তা হয়ে গেছিলো। ওনারা কিছু নেননি আমার, আমি যে মানে রেজাল্টে দেখাচ্ছিলাম, ওনারা প্রথমে রেজাল্টের কথা বলছিল, দেখাচ্ছিলেন, কিন্তু ওনারা সেটাও দেখেননি, ওনারা কিছু দেখেননি। তো বললেন বায়োডাটাও দিলে, বায়োডাটা তো সবই থাকে, তো সে কারণে ওখানে হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে হ্যাকাররা কিভাবে তার ছল চাতুরি দিয়ে প্রতিনিয়ত মানুষদেরকে হ্যাক করছে। এই বিষয়টা আমি তোমাদের কাছে হচ্ছে কি তুলে ধরতে চেয়েছি, এই কারণে তোমরা সবাই এই বিষয়টা নিয়ে হচ্ছে কি মানে এই বিষয় থেকে অনেকটাই শিক্ষা পাবে। তোমরা যারা এইভাবে হচ্ছে কি মানে খুঁজছো, তাদেরও এটা জেনে রাখা উচিত, যেটা আমার হয়েছে সেটা তোমাদের যাতে না হয়, সেই কারণে আমার আজকে ভিডিওটা করা। তো আরও একটা বিষয় কি জানো তো বন্ধুরা, আমি ধর্মতলাতে আরও একবার গিয়েছিলাম, সেটা ছিল 16, এখন যখন 24 চলছে, সেটা আমি 2016তেই গিয়েছিলাম। তো তখনও কিন্তু সেভাবেই কিন্তু আমি প্রতারিত হয়েছি, সেভাবেই কিন্তু আমি হ্যাকারদের কাছে পড়ে গেছিলাম। মানে সেই বিষয়টা তো চলে গেল, এই যে আছে তার প্রমাণ, এই যে তার প্রমাণ। তো বেশিরভাগই মানুষ হচ্ছে কি বলো তো, বলে কাছেই তোমাদেরকে হচ্ছে জব দেবো, কাছে জব দেওয়ার নাম করে ওই ধর্মতলাতেই বেশিরভাগই হচ্ছে যে কোম্পানিগুলো অফিসগুলো আছে, সেগুলো হচ্ছে সব চিটিংবাজের অফিস। মানে তুমি জব করবে কাছেই, তোমার এলাকার মধ্যেই হবে, তোমার ডিস্ট্রিক্টের মধ্যেই তুমি জব পাবে, কিন্তু তোমাকে আসতে হবে কোথায় না, ধর্মতলাতে। ওখানে কি আছে, ওখানে হেড অফিস আছে। তো আমি এর আগেও প্রতারিত হয়েছি জবের জন্য। সেটা হচ্ছে আমি অ্যাটেন্ড করেছিলাম 2/8/2016, এটা কর্মখালী বিজ্ঞাপন থেকে গিয়েছিলাম, জানো তো। কর্মখালী কপালটাই খালি করে দিল আমার। কি করে, সেটা কি করে হচ্ছে জানো তো, ওনারা আমাকে আমার কাছ থেকে 2100 টাকা চেয়েছিল, তো সেটা দেওয়া হয়ে গেছে। তারপরেও বারবার বলছিল যে সার্টিফিকেট আসলে আপনাদেরকে জব দেওয়া হবে, কোনো দেওয়া হয়নি জব, ধোকা দেওয়া হয়েছে। তো আমার জয়েনিং ডেট ছিল, দেখো এখানে জয়েনিং ডেট ছিল হচ্ছে কি 17/8/16, আমি অ্যাটেন্ড করেছি 2 তারিখে, আর এখানে 17 তারিখে আমার জয়েনিং ডেট ছিল। তো জয়েনিং তো দূরের কথা, টাকাগুলো খেয়ে চলে গেল, টাকার কোনো মূল্যই ছিল না, মূল্যই দেয়নি। তো যাই হোক, সেই বিষয়টা আমি বলতে বলতে হচ্ছে কি থেমে গেছি। এবার কি করছে, আমি ওখান থেকে চলে এলাম। ওনারা বলেছিলেন যে তোমাকে 4টে থেকে 6টার মতো তোমাকে ফোন করা হবে। আমি বললাম ম্যাম, আমি কালকে জিনার কাছে ম্যামের সাথে কথা বলেছিলাম, উনি তো বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যেই হচ্ছে কি আমি জবটা পাবো। তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ একদমই, না কেন, 4টে থেকে 6টার মধ্যে আপনার কাছে ফোন যাবে, আমাদের এখান থেকে ফোন যাবে, তাহলে ফোন গেলে আপনি ভাববেন তাহলে আপনার কাজটা একদম পুরো সাকসেসফুল হয়ে গেছে। তো আমি কী করলাম, এবার আমি বাড়ি চলে এলাম। আমাকে তারপর দিন সকাল মানে 13 তারিখে গেছি, 14 তারিখে আমাকে ফোন করেছিলেন। 14 তারিখে ফোন করে এবার একটা স্যার ফোন করেছিলেন। ফোন করে ওনার গলাটা বেশ একটা ভারী ভারী গম্ভীর ভাব, এরকম একটা মানে শুনলে মানে ভয় আতঙ্কই লাগবে, এরকম একটা মানে পুরো মানে এতটা গভীর ওনার গলা, আমি শুনে তো প্রথমেই তো শুনে আমি একটু হতভম্ব হয়ে গেছিলাম।
তো যাই হোক, এই বিষয়টা এবার কী করলো, উনি 14 তারিখে আমাকে ফোন করেছে। আমি তো গিয়েছিলাম জয়েন করতে গেছি 13 তারিখে গিয়েছিলাম। ওই দিন ছিল আমার ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ওনারা বলেছিলেন যে আপনি 14 তারিখে গিয়েছিলাম, সরি ভুল হচ্ছে কোথায়, 13 তারিখে না 14 তারিখে গিয়েছিলাম, সরি। তো উনি আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন, যে আজকেরই আপনার হচ্ছে কি ইন্টারভিউ ডেট আছে। তো ম্যাম যখন যেদিন আমি কথা বলেছিলাম 13 তারিখে, বললেন 14 তারিখে চলে আসুন, 14 তারিখে ইন্টারভিউ আছে, তো সবার সাথে আপনাকেও নেওয়া হবে। আর কেননা আমরা ডেটগুলো হচ্ছে কি আলাদা আলাদা ফিক্সড করে এপিট করতে পারি না, তো আপনি চলে আসুন যত সম্ভব। অ্যাভেলেবেল তো আমাদের কাজ নেই, ভ্যাকেন্সি অনেক কম। তো আমি তাড়াতাড়ি ওইভাবে ভেবেই আমি গিয়েছিলাম। তো কথাটা কিন্তু আমার একটু ওলটপালট হয়ে গেছে, আমি ঠিকঠাক করে হচ্ছে কি বলতে পারিনি, মানে আগুকি ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে যখন চলে এলাম, তারপরে স্যার আমাকে ফোন করেছিলেন তারপর দিন কোথায় 15 আগস্টেই ছিল, আজকে কিন্তু 21 তারিখ। আমি কিন্তু রিসেন্টলির ঘটনা বলছি, 5 থেকে 6 দিনের ঘটনা এটা। তো তারপর থেকে কোনো ব্লগ দিইনি বলে সে কারণে আমি এটাও তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি। তো এটা শেয়ার করার ইচ্ছেও আমার ছিল না। যদি না আজকে আবার ব্যাক করে যদি না ফোন করতো তাহলে আমার এটা আর ইয়ে করা, আজকেরও ওনারাও বলছিলেন, তো আমি আর যাইনি। তো তারপর যখন স্যার আমাকে ফোন করেছিলেন, তারপর দিনকার যাওয়ার পর দিনকার ফোন করেছিলেন, তো 14 তারিখে 14 তারিখে না 15 তারিখে, আমিও ভুলে বলছি। তো 15 তারিখে যখন 15 তারিখে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, উনি আমাকে সকালবেলা ফোন করেছিলেন 10টার দিকে, ফোন করে বলছেন যে আপনার কাজটা সাকসেসফুল হয়ে গেছে, আপনার জয়েনিং করতে পারেন আপনি, তো তার জন্য কিন্তু আপনাকে কিছু পুঁজি দিতে হবে, মানে কিছু আমাদের কোম্পানি থেকে কিছু হচ্ছে কি টাকা ডোনেট চাইছে, সেটা দিতে হয়, সেটা সবাই দিয়েছে, আপনাকেও দিতে হবে। আপনি যদি জয়েনিংয়ে যদি মানে আপনি যদি চান যে চাকরিটা করবেন তাহলে আপনাকে এরকম দিতে হবে। তো আমি বললাম কত স্যার? বললো যে 3000 টাকা। দেখো, প্রথমে মাথা কেটেছে কত, 300 টাকার পরিবর্তে 500 টাকা, তারপরে কেটেছে, তারপরে বলছে যে এরকম 3000 টাকা দিতে হবে। তো আমি বললাম স্যার 3000 টাকা তো দেওয়া সম্ভব নয়। তো উনি আমাকে অনেক কথাই বললেন, উনি দেখুন 3000 টাকা নিচ্ছি মানে এটাই নয় যে আপনার কাছ থেকে এখন নিচ্ছি হচ্ছে সেটা মানে একেবারে নিয়ে নিচ্ছে সেটা নয়, আপনি এই টাকাটা আপনি যখন প্রথম মাসের স্যালারি পাবেন তার সাথে কিন্তু এটা অ্যাড হবে, তখন আপনাকে দিয়ে দেওয়া হবে। তাহলে স্যার তাহলে এটা কী ধরনের টাকা নেওয়া হচ্ছে? যদি আপনি এখনই আপনাকে আমি 3000 টাকা দিই, যদি প্রথম মাসে আবার আপনি ফেরত দিয়ে দেন, তাহলে এটা আবার কী ধরনের হচ্ছে? বলে না, জবের সিস্টেম হচ্ছে কি এটাই, ফ্যাসিলিটি পেতে গেলে তো এটা আপনাকে দিতে হবে, এর জন্য অনেক ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটি তো আমি কি করলাম, আমি ফোনটা তারপরে কেটে দিয়েছি। তো তারপর দিন উনি আমার আমি যে বায়োডাটা দিয়ে জমা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডের নাম্বার ছিল, ফোন নাম্বার। তো ওকে ফোন করেছিল তার আগের দিন, তো আমি যেহেতু ফোনটা কেটে দিয়েছি উনি আর আমাকে করেনি, আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম ওই নাম্বারে ফোন করেছেন, ফোন করে বলছেন যে এরকম, আমার নাম ধরেই বলছেন যে সোনালী দাস আছে, ওনার হচ্ছে কি এরকম চাকরি পুরো একদম কনফার্ম, তো উনি আজকে টাকা নিয়ে আসার কথা ছিল। তো আমার হাজব্যান্ড বলছে আপনি একটা কাজ করুন না, আমার স্ত্রী তো এখনো পর্যন্ত টাকা সব কিছু মানে টাকা নেই ওনার হাতে, তো আপনি জবটা জয়েনিং করে দিন ওনাকে, জয়েনিং এবার প্রথম মাসের স্যালারি থেকে আপনি কেটে নেবেন। তো উনি আমার হাজব্যান্ডকে বলছে এটা কোনো সিস্টেম নয়, এটা জবের ক্ষেত্রে এটা কোনো সিস্টেম নয়। তো আমার হাজব্যান্ড বললো তাহলে ওটা যদি জবের ক্ষেত্রে সিস্টেম হয় না, তাহলে 500 টাকা কী করে জবের ক্ষেত্রে সিস্টেম হয়? কোনো জব তো এইভাবে হচ্ছে কি নেয় না। যদি কেউ জব দেয়, যদি কেউ চাকরি দেয়, যদি তার কিছু প্রাপ্য থাকে নেওয়ার থাকে, সে পরে নেয়, আগে জব দেওয়ার আগে কখনো টাকা চায় না। হ্যাঁ, অনেক কিছু হয়তো রীতিনীতি, অনেক কিছু অনেক নিয়ম আছে, অনেক নিয়ম থাকলেও কিন্তু তার মধ্যেও কিন্তু একটা শান্তিশীলতা ভালো থাকে, যেটা এর মধ্যে ছিল না। এটা ছিল হচ্ছে উন্মাদের চাকরি, এটা কখনো হচ্ছে ভালো লাগে চাকরি নয়। তো তোমরা কেউ ফেসবুক দেখে একদম পুরো ঝাঁপিয়ে পড়ো না, মানে সব কিছু যাচাই সাপেক্ষ করে তারপরে তোমরা চাকরিতে জয়েন করো। তো যাই হোক, আমি তো মানে গেছে ও টাকায় আমি কিছু যায় আসে না আমার। তো তারপরে তো অন্তত আমি মানে কি বলে মানে মুক্ত হয়েছি, হ্যাকারদের হাতে তো আমাকে আর পড়তে হয় না, হ্যাকারদের হাত থেকে বেঁচেছি। তো যাই হোক, তোমাদেরকে এবার দেখিয়ে দিই, তোমরা হয়তো প্রমাণ চাইবে। এই যে এটার মধ্যে যে স্লিপটা আমাকে দিয়েছিলেন,
এইটা এটা হচ্ছে সেই স্লিপ, অফিস থেকে দিয়েছিলেন। এটা সেই স্লিপ। তো এই স্লিপটা ধুয়ে জল খাবো না রেখে দেবো জানি না। এভাবে কিভাবে হ্যাকাররা আমাদেরকে হ্যাক করতে বসে আছে প্রতিটা মুহূর্তে, সেটা তার ছলছাতুরিতে সেই ভালো করে বুঝে নিতে পারবে। আর এখানে দেখো নিয়েছে 500, লিখেছে 300। তো তোমরা সব কিছু যাচাই করে তারপরে হচ্ছে কি চাকরির জন্য অ্যাপ্লাই করো। আমার তো বোধহয় আর চাকরিটা হবে না, তো এরকম চাকরি আমার দরকার নেই, ছিলই না। আমার সুস্থ একটা সুন্দর জীবন চাই, আর তার সাথে হচ্ছে কি সুন্দর একটা চাকরি চাই। তো টাটা বন্ধুরা, আমার কিন্তু সব কথাই কিন্তু অগোছালো হয়েছে, ঠিকঠাক করে বলতে পারিনি। তো তোমাদের কারো যদি খারাপ লেগে থাকে তো ক্ষমা